হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিক প্যাক। আধুনিক বাংলা সিনেমার মাস্টারপিস হাওয়া সিনেমা বানিয়ে নিজেই অনেকদিন ধরে হাওয়া হয়ে গেছিলেন মেজবাহুর রহমান সুমন। অবশেষে তিনি ফিরলেন আরেক মাস্টারপিস নিয়ে। হ্যাঁ দর্শক, চলুন আজকে আপনাকে বলি বাংলাদেশের অন্যতম আরেকটি মাস্টারপিস সিনেমা নিয়ে। এমন রহস্যে ঘেরা এক সিনেমা শেষ করার পর অন্তত 2-3 দিন আপনার মাথার মধ্যে ঘুরবে যে কি হলো, কেমনে হলো। প্রথমে চলুন গল্পটা বলি, তারপর একে একে রহস্যের জট খুলে দিব। গল্পের প্রথম দৃশ্যে আমরা পরিচিত হই এক রাখাল বালকের সাথে। এই বান্দার নাম সাধু। সে মিয়া ভাই নামে তার মালিকের বাড়িতে আসলে গরু রাখার কাজ করত। আগেরকের গ্রাম বাংলায় এইরকম একজন চরিত্র খুবই কমন ছিল, যারা একটু অর্থবিত্তশালী, বাসায় অনেকগুলা গরু ছাগল আছে, নিজেদের দেখার সময় হয় না। তারা এলাকার বিভিন্ন এতিম, অনাথ এসব ছেলে মেয়েদেরকে নিজেদের বাড়িতে রাখতো, খাওয়াইতো, পড়াইতো, তাদের গরু বাছুরগুলো সারা মাস ধরে দেখতো, বিনিময়ে ওই পেটে ভাতেই। সাধু ছিল এমন একজন চরিত্র। বৃষ্টির মধ্যে গরুগুলোকে নিয়ে সে বাসায় ফেরার পর তাকে খাবার খেতে দেয়, সে খায়। তখন তার মালিকের স্ত্রী ভাবি, সে তাকে বলে, সাধু কয়েকটা লাকড়ি কেটে রাখছি, ওগুলো নিয়ে যাস, তোর ঘরখান আবার ঠিকঠাক করতে হবে, সামনে তোরে বিয়ে দেবো, ঘর না উঠাইলে বউ এনে রাখবি কই। সাধু বলে, ঠিক আছে নিয়ে যাবানে। সাধুর বয়সটা একটু বেশি, প্রায় 40 বা অ্যারাউন্ড একটু বেশি। তার ভাবির যেমন কথা তেমন কাজ। পরবর্তী দৃশ্যে দেখা যায় সাধু বিয়ে করে বউ নিয়ে আসছে, লাল শাড়ি পরা, ঘুমটা দেওয়া, কিন্তু বউয়ের কোলে একটা কালো ছাগল। আর সাধু শ্বশুর বাড়ি থেকে পেয়েছে একটা কলস। গরুর গাড়িতে করে সাধু তার বউকে নিয়ে যখন বাসায় যাচ্ছিল, এলাকার লোকজন, মেইনলি ছেলেপেলেরা ওই গাড়ির পিছু করে আর নতুন বউ নতুন বউ বলে তার পিছু দৌড়াতে থাকে। সাধুর বউয়ের সম্পূর্ণ সিনেমা জুড়ে কোনো নাম নাই, সাধুর বউ নামেই পরিচিত। তো সাধুর বউ বাচ্চাগুলোরে খেপাইতে থাকে, তাড়াইতে থাকে, আর বাচ্চারা তো মজা পায় তার পিছু করে। এই সাধুর বউরে দেখে কেমন একটু অসংলগ্ন লাগে। বাচ্চাদের খেদাইতেছে খেদাক, কিন্তু তাদেরকে প্রচন্ড রকম গালাগাল করতে শুরু করে। ইভেন একটা পর্যায়ে থুতু মারে তাদের গায়ে। সাধু অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ওদেরকে বোঝা সুঝা বলে, যা বাবা যা, দুষ্টম করিস না, যা বাড়ি যা। তারপর তার বউ থামে। সাধু বউ নিয়ে তার সেই ভাঙা কুঠিরে আসে। এলাকার লোকজন চলে আসে সাধুর বউকে বরণ করতে। গ্রাম্য কায়দায় গান গেয়ে, নেচে নেচে, দুবলো পাতা, পান পাতা এইসব দিয়ে দিয়ে সাধুর বউকে বরণ করে নেয়। সে তো বেশ মজাই পাচ্ছিল। নতুন বউ লজ্জা বা মন খারাপ তো দূরে থাক, সে ভীষণ খুশি হচ্ছিল, হাসছিল। ভরা মজলিসে সাধুর বউ, সাধুর আর এক সাথী সাগরেদ ছিল পান্না, তাকে ডাক দিয়ে বলে, পান্না এই আশেপাশে কুকুর আছে নাই? পান্না বলে, না তো ভাবি। সাধুর বউ তখন জুতা জোড়া রেখে বলে, যাক তাহলে কুকুরের জুতা টেনে নিয়ে যাওয়ার কোনো ভয় নেই। এই বলে ভরা মজলিস থেকে সে উঠে যায়, ঘরের মধ্যে দরজা দিয়ে সে কাপড় পরিবর্তন করে। পান্না তখন এলাকার লোকজনদেরকেও আর কি বোঝায় শোনায়, মিষ্টি খাওয়ায় বাড়ি পাঠায় দেয় যে আপনারা এখন যান, আবার পরে আসেন। দিন গড়িয়ে সন্ধ্যা হয়, সাধু তার বউকে নিয়ে ভাত খাচ্ছিল। এমন সময় পান্না বাহির থেকে চিৎকার করে সাধুকে ডাক দেয়। একটা জামা গায়ে দিয়ে বের হতে হতে দেখে যে মিয়া ভাই, অর্থাৎ সে তার যে মালিক, যার বাসায় কাজ কাম করে, সেই মিয়া ভাই আসছে তাদেরকে বরণ করতে বা তাদেরকে একটু দেখতে। তো মিয়া ভাইয়ের বাড়িতে এতদিন থাকছে, তাকে সার্ভিস দিছে, সেই সন্তুষ্টি থেকে বিয়ে করার জন্য সাধুকে একটা গাই গরু উপহার দেয়। সাধু তো ভীষণ খুশি হয়, কারণ তার তো এতদিন আসলে কিছুই চালচুলো ছিল না। এই কেবল সংসার হচ্ছে, একটা একটা করে সম্পদ হচ্ছে, কার না ভালো লাগে। মিয়া ভাই তার বাসায় বসে না, বলে তুই আয়, পরে দেখা হবে না, এখন আমি যাই। বউ দেখে সে খুব প্রশংসা করে যায়, খুশি হয়। এই আর বড় ভাবি মানে মিয়া ভাইয়ের বউ, সে সাধুর বউকে একটা রূপার চেন উপহার দেয়। চেন পেয়ে তো খুব খুশি হয়, চুপ করে দাঁড়ায় থেকে চেনটা দেখতে থাকে। তখন সাধু তার কানে কানে বলে, সবাইকে সালাম কর, যা সবাই সালাম কর। সাধুর বউ সালাম করতে করতে পান্না সাধু সবাইকেই সালাম করে। সবাই একটু অবাক হয় যে কিরে পাগল নাকি। সে খুশি হয়ে ঘরের মধ্যে চলে যায়। মিয়া ভাই তার 2 স্ত্রীকে নিয়ে যখন বাসায় ফিরছিল, ফেরার পথে সাধুকে বলে, শোন সাধু, মেয়েটার আগে একটা বিয়ে আসিল, মাথায় মাঝে মাঝে একটু গন্ডগোল হয়, কিন্তু দেখতে ভালা। তাছাড়া তোর যে বয়স, এই বয়সে তোর মেয়েও বা দেবে কে? আর যেটুকু বলে নাই যে সাধুর যে চালচুলা নাই, তার যে অবস্থা, এখানে কোন লোক আসতেছে মেয়ে দিতে। তো সব মিলে তার বোঝাশোনায় বলে আসে আর কি যে ঘর সংসার করিস, সাবধানে থাকিস, ভালো থাকিস। মিয়া ভাইরে আগাই দিয়ে ঘরে ফিরে এসে দেখে সাধুর বউ সম্পূর্ণ খাট জুড়ে হাত পা ছড়িয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। আর ছোট কালো ছাগল, এই ছাগলের নাম কুলসুম, সেও সাধুর বউর গায়ের মধ্যে ঘুমাচ্ছে। সমগ্র বিছানার উপরে এই ছাগলের লেদি, পেশাব। সাধু বিছানাটা প্রথমে পরিষ্কার করে, কিন্তু তারপরও কি মনে করে যেন একটা মাদুর বিছিয়ে নিচে ঘুমায়। প্রথম দিন বা বাসররাত বলে তার মধ্যে কিছু ছিল না। পরদিন সকালে সাধু কিছু মাছ মেরে আনলে সাধুর বউ দৌড়ে গিয়ে তার কাছ থেকে মাছগুলো নেয়, বলে, দেই কি আনছিস, দে আমরা দে। মানে সে তার হাজবেন্ডের সঙ্গে অলওয়েজ তুই করে কথা বলে। সাধু কাজ করে আসছে, গোসল করে তারপর যখন খাইতে বসে, সাধু কেবল 2-1 গাল নিছে। অমনি সাধুর বউ যখন 1 গাল মুখে নেয়, সে বুঝতে পারে যে খাবারটা একদম ভালো হয়নি। সে মুখে নিয়েই থুতু করে ফেলে দেয়। তারপর সাধুর খাবারের মধ্যে 1 গাদা কাঁচা পানি ঢেলে দেয়, দিয়ে বলে, লবণ একটু বেশি হয়ে গেছে না, একটু পানি পানি হয়ে গেছে, এখন খা, এখন খাওয়া যাবে, খা। আমি আসলে ঝাল ভালো রাখতে পারি না, কথাটা খেয়াল করবেন, ইম্পর্টেন্ট। সাধু তাকে কিছুই বলে না, তার মুখের দিকে হা করে তাকায় থাকে আর কি করতেছে তাই দেখে। যাই হোক, সে পানি দেওয়া ভাত সে চুপচাপ খেয়ে উঠে যায়। একদিন সাধু কাজকাম করে যখন ঘরের ভেতরে ঢুকতে যায়, দরজা খুলে দেখে তার স্ত্রী কাপড় পাল্টাচ্ছে। মনে হয় যেন সে ভূত দেখছে। সে দৌড় দিয়ে ঘর থেকে বাইরে হয়ে চলে আসে। সাধুর বউ সাধুর দিকে তাকায় হাসে, তারপর সাধুও পেছন দিকে তার দিকে তাকিয়ে হাসে। মানে তাদের মধ্যে তো আসলে শারীরিক সম্পর্ক এখনো হয় নাই। এই বিষয়টাই যেন কেমন রহস্যময় তাদের কাছে। বিশ্বকাপ ফুটবলের সিজন। গ্রামে শুধুমাত্র মিয়া ভাইদের বাড়িতেই একটা টিভি আছে। সন্ধ্যার পর মিয়া ভাইয়ের বাসার
সেই টেলিভিশন চালিয়ে দিলে এলাকার সকল লোকজন সেখানে ভিড় করে ওই টেলিভিশন দেখতে, বড় হয়ে যায় ওই খেলা দেখতে। মিয়া ভাইয়ের পরিবারের লোকজন বাদে গ্রামের সব মানুষ নিচে বসে আছে, শুধুমাত্র সাধুর বউ দেখা যায় একটা চেয়ারে বসে আছে। তার এসব সিনেমা টিনেমায় খুব একটা আগ্রহ আছে বলে মনে হয় না, সবার মাঝে চেয়ারের উপরে বসে সে ঝিমোয়। হঠাৎ একবার ঝিম থেকে উঠে দেখে যে টেলিভিশনে গান হচ্ছে, সে চেয়ারের উপর থেকে উঠে একা একা নাচা শুরু করে। গ্রামের নতুন বউ কি একটা অবস্থা, সবাই তো বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। এক বুড়ো আবার উঠে তার সাথে নাচে তাল দেয়। নতুন বউয়ের এই কর্মকাণ্ড দেখে মিয়া ভাইদের বাড়ির সবাই মিলে তার হাত পা ধরে টেনে জোর করে বসায়, মানে তাকে থামানোর চেষ্টা করে। সেখান থেকে ফেরার পথে সাধু তার বউকে বলে, কিরে তুই সবার মধ্যে চেয়ারে বসলি কেন, আর এইভাবে নাচানাচি শুরু করলি কেন মানুষের মধ্যে, এটা কেমন দেখায়? কেন আমি ওদের বাসায় গেলেই যে বললো আমি তাদের মেয়ের মতো, তা ওর মেয়ে তো দেখলাম চেয়ারে বসছে, আমি চেয়ারে বসবো না? আর নাচছি তো কি হয়েছে, নাচটা আমার ভালো লাগছে, কি যেন গান। সেই গানকে মনে করে সে আবারও রাস্তার মধ্যে নাচতে শুরু করে। তখন বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টিতে সে ড্যান্স করে। সাধু তাকে জোর করেও থামাতে পারছিল না, যে এই তুই থাম, এগুলো করিস না, এই পড়ে যাবি, এই বৃষ্টি হচ্ছে, এই কাদা। কে শোনে কার কথা? সাধুর বউ ধুম ধারাক্কা নাচতে থাকে। ইতোমধ্যে সাধুর বউয়ের কর্মকাণ্ড দেখে গ্রামে ছড়িয়ে যায় যে সাধুর বউ পাগল। গরু চড়াতে গেলে একদিন এক রাখাল সাধুকে ডেকে বলে, সাধু তোর বউ নাই পাগল? সাধু বলে, এসব ফাও কথা ছড়ায় বেড়াচ্ছ কিসের জন্য? কেডা কয়েছে আমার বউ পাগল? সে খুব বেশি তর্কে যায় না, শুধু এটুকু বলে চলে আসে। একদিন সাধুর বউ রান্না করছিল, রান্নার মাঝপথে হঠাৎ বৃষ্টি আসে। তখনই তার মনে পড়ে যায় যে তার ছাগল কোথায়। আপনারা হয়তো জানেন যে ছাগল বৃষ্টি আসলে ডাকাডাকি শুরু করে বা ছটফট শুরু করে। কেন করে জানেন? সিনেমা শেষে বলবো না, কমেন্টে বলেন তো কেন ছাগল ডাকাডাকি করে, একটু গোপন রাখলাম। তো তার ছাগল কুলসুমের কথা চিন্তা করে রান্না ওই অবস্থায় ফেলেই সাধুর বউ দৌড় দেয় কুলসুমকে খুঁজতে। অনেক দূরে সে এক বাগানের মধ্যে কুলসুমকে পায়, আর বৃষ্টি হচ্ছিল যেহেতু, তাই সে বৃষ্টির মধ্যে ছাগলকে নিয়ে বের না হয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এদিকে সাধু ফিরে এসে তার বউকে তো খুঁজে পায় না। চুলার উপরে ওই রান্না, ওই অবস্থা খারাপ দেখে তো বুঝতেই পারছে কই মনে হয় রান্না অর্ধেক করে চলে গেছে। তো সাধুর বউ ফিরে এসে দেখে সাধু রান্না করছে। এসে বলে, তুই তো ভালো রাঁধতে পারিস, ভালো গ্রান বেরোচ্ছে, আমি মিষ্টি ভালো রাঁধতে পারি, এসব জাল খাবার আমি রাঁধতে পারি না, দেখি কি রাঁধতেছিস। এই বলেই ওই গরম কড়াই উঁচু করতে যায়, তখন আবার একটা হাত পড়ে যায়। সাধু তার এসব পাগলামি চুপচাপ বসে দেখে আর মনে হয় যেন উপভোগ করে। তারপর বলে, তুই কোনো সময় সার্কাস দেখেছিস? পাশের গ্রামে বড় সার্কাস আসছে, সেখানে দৈত্যের মতো মানুষ দেখা যায়, অনেক মালপত্র ওঠে, দোকানপাট বসে, সার্কাস দেখতে যাবি? সাধুর বউ খুব সরল মনে বলে, হ্যাঁ যাবো, আমি এসব কোনোদিন দেখিনি। সাধুকে এসে আপনার মনে হতে পারে এই পর্যায়ে যে কি ব্যাপার, সাধু একটু রাগ হচ্ছে না কেন? এত আকাশ করতেছে, সংসারে কোনো মন না, সব উল্টোপাল্টা কাজ, তারপরও সাধু কেন ওকে সাপোর্ট করে যাচ্ছে? খুব বেশি কিছু বলবো না, শুধু সাধুর জায়গায় নিজেকে কল্পনা করে দেখেন। সারাটা জীবন সাধুর নিজের বলে কেউ ছিল না, বিবাহ করার পর এই প্রথম সাধুর আপন মানুষ বলে কেউ একজন হলো, তাই নয় কি? আর তাই এতদিন পর একটা আপন মানুষকে পেয়ে সাধু তার সবটুকু দিয়ে উজাড় করে যেন তাকে ভালোবাসছে। আর এই যে বলে না, পিড়িতে পেতনি সুন্দর, এত ভালোবেসে ফেলছে হয়তো তাকে যে তার বউয়ের প্রতি তার কোনো অভিযোগ নাই। গরু রাখতে গিয়ে সাধু একদিন গরুগুলোকে ছেড়ে দিয়ে ঘুমাচ্ছিল। সাধুর বউ কই থেকে যেন একটা লাল পিঁপড়ার বাসা খুঁজে এনেছে। গাছের ডালে যে লাল পিঁপড়াগুলো বাসা বাঁধে, গোল্ডেন অ্যান্ট লিখে সার্চ দিলে দেখতে পাবেন। আমাদের এলাকার ভাষায় এটার বলে নাইলশোর টোপ। আমি জানি না আপনি কোন এলাকা থেকে দেখছেন বা এর নাম কি, জানলে বা অন্য আপনারা কি নামে চেনেন, লোকাল নাম কি বলতে পারেন। তো এই টাইমে সাধুকে ডাকতে থাকে, সাধু সাধু ঘুমাচ্ছিস, ওই সাধু। সাধু যখন না ওঠে ওই নাইলশোর টোপ তার গায়ে দিয়ে দেয়, মানে কোন লেভেলের ফাত্রা বলা যায়। এবার সাধু যখন পিঁপড়ার কামড়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, ছটফট করতে থাকে, এ পাগলি তখন দূরে দাঁড়িয়ে মজা দেখে, হাসতে থাকে। কেমনটা লাগে বলেন? ভালো মানুষের চামড়ায় কুলায়। সাধু তারপরেও তাকে কিচ্ছু বলে না। বাসায় এসে রাতের বেলায় পিঁপড়া যেখানে যেখানে কামড়েছে সমস্ত গায়ে, মাথায়, মুখে সাধু চুন লাগাচ্ছিল। পাগলি তখনও দূরে বসে ছাগলের গায়ে হাত বুলাচ্ছিল আর হাসতেছিল। তারপর একটা পর্যায়ে বলে, দে আমার কাছে দে, আমি লাগাই দিচ্ছি। সাধু কোনো কথা বলে না, তার হাত থেকে চুনের কৌটা নিয়ে সাধুর বউ তার গায়ে লাগাই দেয়। চুন লাগানোর সময় বলে, আমার এই মেলায় নিয়ে যাবে কবে? কালকে। কখন? সাধু বলে, কালকে সকালেই। খুব ভোরে সূর্য ওঠার আগেই সাধু নৌকায় করে তাকে নিয়ে রওনা হয়। নৌকা উঠে পাগলি বকতেই থাকে, একের পর এক কোশ্চেন করতে থাকে, হাবা যাবা, এটা সেটা কত কিছু। না পেরে সাধু বলে, তুই কিছুক্ষণের জন্য একটু চুপ থাকবি? তারপর দেখা যায় পাগলি একা একা নৌকায় বসে থাকে, কখনো ঘুমায়, কখনো ঝিমায়। সাধু তার মতো নৌকা বেয়েই চলেছিল। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকাল, বিকাল পেরিয়ে সন্ধ্যা, তারপর আসে চাঁদনি রাত। সাধু নৌকা বাইতেই থাকে আর সাধুর বউ নৌকার উপরেই ঘুমায়। রাত খানিকটা হয়ে যাওয়ার পর একটা ঘাটে সাধু নৌকা ভিড়ায়। তারপর তার বউকে ডেকে বলে, এই ওঠ, আমরা চলে আসছি। তো সাধুর বউ তো নৌকা থেকে নেমেই লাফালাফি শুরু করে, তার আগে আগেই যেতে থাকে। সে বলে, দাঁড়া, তুই একটু আসতে যা, আমার সাথে যা। বলে, না, আমার দেরি সহ্য হচ্ছে না। কই, কোন দিকে? এদিকে? হ্যাঁ, এদিকে যাবো না এদিকে যাবো? এদিকে যাবো। এইভাবে সে একা একাই জঙ্গলের মধ্যে দৌড়াইতে থাকে। দেখা যায় কিছুক্ষণ দৌড়ানোর পর সাধু এখানে দাঁড়িয়ে যায় এবং সাধু উল্টা দিকে ফিরে দৌড়াতে থাকে। পাগলি তো একা একাই সামনে দৌড়াচ্ছিল, সে হঠাৎ করে খেয়াল করে যে সাধু কই, সাধু তো পেছনে নাই। সে সাধুকে ডাকতে থাকে আর দৌড়াতে থাকে। সাধুও উল্টা দিকে দৌড়াতে থাকে। সাধু দৌড়ে এসে তার নৌকা নিয়ে চলে যায় এবং
পাগলি দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে এসে দেখে যে সাধু নৌকা নিয়ে চলে যাচ্ছে। সে তো সাধুকে বারবার ডাকতে থাকে, চিৎকার করতে থাকে, সাধু সাধু আমার নিয়ে যা, সাধু সাধু আমার এখানে একে ফেলে যাস না, সাধু এই জঙ্গলের মধ্যে আমার একে রেখে যাস না, সাধু আমার নিয়ে যা। কে শুনে কার কথা? সাধুকে দেখা যায় একেবারে যেন মূর্তির মতো হয়ে গেছে, কোনো রেসপন্স নাই, কোনো ইমোশন নাই। সে জোরে জোরে নৌকা বাইতে থাকে, তার বাড়ির দিকে ফিরে চলে আসে। আর পাগলি নদীতে সাঁতার কেটে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু আর ধরতে পারে না। দ্যাট মিনস এতক্ষণ যে মনে হচ্ছিল পাগলিকে সে সহ্য করেছে, সে আসলে সহ্য করেনি। তার মনে মনে প্ল্যান করতেছিল যে কেমনে এই পাগলিরে ভাগানো যায়। তার এই বিয়ে করাটা চরম একটা ভুল হয়েছে, এটা সে বুঝতে পেরেছে। এবং এও সে বুঝেছে যে এই জিনিস নিয়ে অন্তত ঘর করা সম্ভব না, জীবন পুরো তামাতামা করে দেবে, এর থেকে আমি একাই ভালো আছি। কিন্তু পাগলি তো তার পিছু ছাড়তে চায় না। তবে সাধুকে সে ধরতে পারে না, সাধু একাই ওইখান থেকে ফিরে চলে আসে। সাধু বাড়ি ফিরে এসেই প্রথমে তার ঘর থেকে খাটের উপর থেকে ওই ছাগলটাকে নামায়, বাইরে বাগানে রেখে আসে। তার বউয়ের যত জিনিসপত্র ছিল, কাপড় চোপড় সব ওই একটা ট্রাঙ্কের মধ্যে ঢুকায়, খাটের নিচে ঢুকায় রাখে। তারপর সে আবার তার আগের লাইফে ফিরে যায়, সেই গরু বাছুর নিয়ে চলাফেরা, ঘেরের মাছকে খাওয়ানো, রাখালি করা, এই জাতীয় আর কি। তাকে দেখে মনে হয় যেন কিছুই হয়নি। তো কয়েকদিন পর মিয়া বাড়ি একদিন সে কাজ করছিল। মিয়া ভাই তাকে ডেকে বলে, কিরে সাধু, তুই না তোর বউ ফেলাইতে হয়ে চলে আসিস? ওই মেয়ে তো খালা বাড়ি মানুষ হয়েছে, ওর খালা এসে আমারে বলতেছে এরকম, ওরা তো বলতেছে তোর নামে কেস কামারি করবে। তা তোর বউ যদি ভালো না হয়, যদি সমস্যা মনে হয়, তা তার এভাবে ফেলে রেখে চলে আসতে হবে জঙ্গলে? তালাক দিলে পারতিস। সাধু বলে, সে কি আর তালাকের মর্ম বোঝে? এই পাগলের আর কেমনে ছাড়াবো, তাই আমি রেখে চলে আসছি। তোর বিয়ে দিছি আমি, বলদ কোথাকার, তুই বাগানে রেখে চলে আসবি? আমার একবার বলতে পারতি, কি করার না করার আমি করতাম, যা এখান থেকে সর। তো কয়েকদিন পরে দেখা যায় সাধুর বউয়ের যে খালা শাশুড়ি, সে মিয়া ভাইয়ের বাসায় এসে সত্যি সত্যি তাই বলতেছে যে আমার মেয়েকে এরকম তোমরা ফেলাই দিছো, কোনে মেরে ফেলছো না কি করছো ঠিক নেই, আমি আমার মেয়ের জন্য কেস করবো। মিয়া ভাই তারা বলে, তুমি কি আমার কেস কামারির ভয় দেখাও? তোমার টাকা আছে কেস চালানোর? আমার অনেক টাকা আছে, কেস আমি চালা নিতে পারবো। তুমি যদি কেস চালায় মনে করো মেয়েরে পাবা, তো যাও কেস করে দাও। কি আমারও তুমি ভয় দেখাও না? কার সাথে কি কও? খালা তখন একটু নরম হয়ে যায়। তারপর বললে, না ঠিক আছে, আমি কেস কামারি করবো না, আমার মেয়েরে খুঁজে দেন। খারাপ হইতেই পারে, তাই বলে এইভাবে ফেলে রেখে আসতে হবে? বলে, হ্যাঁ এবার লাইনে আসো, আমার ভয় দেখাবা না। ঠিক আছে, কি করা যায় আমি দেখতেছি, তুমি যাও। তো সাধু সেদিন গরুগুলোকে নিয়ে যখন বাঁধতে যায় মাঠে, মাঠের পাশেই অনেক বড় একটা তাল বাগান ছিল। ভাদ্র মাস, তাল পেকে গাছ থেকে পাকা তাল পড়ে। সাধু তখন ওই তালটাকে খুঁটে তার কোলে নেয়। হঠাৎ করে খেয়াল করে দূর থেকে তাকে ডাকতেছে, এ সাধু সাধু, এ সাধু দাঁড়া। সাধু তো অবাক, তাকায় দেখে তার বউ কই দিয়ে যেন দৌড়াইতে দৌড়াইতে আসতেছে, একেবারে পাগল, উস্কো শুষ্ক অবস্থা। এসেই সাধুর সামনে দাঁড়ায় বলে, আমি চলে আইছি, তুই মানে ফেলাইতে আইছিস? আমি তো গ্রামের নামও বলতে পারিনি, আসতে মেলা কষ্ট হয়েছে। তারপর তার কোল থেকে তালটা নিয়ে সাধুর বউ তার বাড়ি চলে যায়। সাধু তো কোনো কথাই বলে না, চুপচাপ খালি তার দিকে তাকায় থাকে যে কই দিয়ে আসলো। কারণ মনে করে দেখেন, সাধুকে নিয়ে নৌকায় উঠছিল সকাল ভোরে, সারা দিন নৌকা চালাইছে, অর্ধেক রাত পর্যন্ত নৌকা চালাইছে, তারপরে সেই কত দূরে কোন জঙ্গলের মধ্যে যে সে রেখে আসছে সে নিজেও জানে না। এত দূরের পথ, এই পাগলির নিজের কোনো নাম নাই, এই পাগলি কিছুই জানে না, সে কোন জায়গায় বিয়ে হয়েছে কি দেখি কিছুই জানে না। ও এত দূরে আসলো কেমনে, তাও আবার এতদিন পর? কই ছিল, কোথায় গেছিল? সাধু তো অবাক হতে থাকে। ফিরে এসেই তার ছাগল কুলসুমকে একটু আদর করে, তারপর ট্রাঙ্ক খুলে তার যত কাপড় চোপড়, সাবান যা যা ছিল সবকিছু বের করে, সাবান দিয়ে সুন্দর করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তারপর তালটা নিয়ে সাধুকে বলে, তাল নিয়ে আসিস, ভালো হয়েছে, আমি ভালো পিঠা বানাতে পারি, মা আমারে শেখাইছে পিঠা কেমনে বানাইতে হয়। ভাই ভাইস নে, তালের পিঠা বানাতে নুন দেওয়া লাগে না, মানে নুন বেশিও বেনে নেয়। সাধু তার ঘরের খাটের উপর বসে দূর থেকে পাগলির দিকে তাকায় থাকে আর অবজার্ভ করে বোঝার চেষ্টা করে কি হলো, কেমনে কি। কোনো রিয়াকশন নাই, কোনো অভিযোগ নাই, আসে তাল নিয়ে পাগলামি শুরু করে দিয়েছে। সাধুর বউ দেখা যায় সুন্দর মতো তালটাকে সেকে, তারপর সেই তাল দিয়ে কাঁঠাল পাতার মধ্যে করে পিঠা বানায়। সাধুকে দেখে মনে হয় তার মধ্যে হয়তো অপরাধবোধ কাজ করতেছিল যে আমি এই বউরে এরকম রাতের বেলায় ফেলে রেখে আসলাম, আমার তো তা নিয়ে এখনো কিছুই বলল না। বা সে হয়তো অবাকও হচ্ছিল যে পাগলি ফিরে আসলো কেমনে, একবার তো ফেলে রেখে আসছি, কাজ হয়নি, এবার কি করবানি। তো সাধুকে পিঠা বানায় দেয়, সাধু চুপচাপ খেয়ে নেয়। রাতের বেলায় সাধু যখন ঘুমাচ্ছিল, তার কানের মধ্যে একটা ঘাস দিয়ে তাকে সুড়সুড়ি দেয়। মানে সাধুর বউকে দেখে মনে হয় সে খুব হ্যাপি আছে, সে খুব ভালো আছে, কোনো অভিযোগ নাই, অতীতে কি হয়েছে না হয়েছে কোনো কথা নাই। সাধু বলে, তুই ইচ্ছা করে এসব ফাজলামো করতেছিস না? তখন সাধু তাকে বলে, তুই যে পিঠা বানাইছিস, আমার আজ বাবার জন্মেও আমি এত সুন্দর পিঠা খাইনি, খুব ভালো হয়েছে রে। এই বলে তার কাছে যাওয়ার চেষ্টা করলে পাগলি খাট থেকে নেমে যায়। সাধুর ঘরের মধ্যে যে মাচাং মতো করা ছিল, সিঁড়ি বেয়ে সেই মাচাঙে উঠে যায়। এরপর এক দৃশ্যে দেখা যায় সাধুর বউ পিঠে করে মাছের খাবারের বস্তা এনে সাধুর বাসার সামনে মিয়া ভাইয়ের যে মাছের প্রজেক্ট ছিল সেই পুকুরে এক এক বস্তা করে খাবার ঢেলে দিচ্ছে, আর মাছদের সাথে একা একাই কথা বলতেছে, যায় খা খা, পেট ভরে খা, অনেক ক্ষুধা লাগছে না, খা। সাধু ততক্ষণে বাসায় ফিরে এসে বলে, কিরে কই গেছিলি? বলে, মাছ খাওয়াচ্ছিলাম। ভালো করে খাওয়াইছিস? হ্যাঁ খাওয়াইছি, মাছের খাবার আবার কিনতে হবে না। কেন মাছের খাবার কিনতে হবে মানে? ঘরের মধ্যে তো 20 বস্তা খাবার ছিল, তুই কি সব ঢেলে দিছিস? দৌড়ে ঘরে গিয়ে দেখে যে হায় খোদা,
20 বস্তা মাছের খাবার, যেটা কিনা আরও 3 মাস চাওয়ার কথা, সম্পূর্ণ খাবার ও একদিনে ঢেলে দিছে পুকুরের মধ্যে। সাধু দৌড়ে সেই ঘেরের কাছে গিয়ে বলে, হায় খোদা, আমি মিয়া ভাইরে কি জবাব দেবানি, তুই কি করেছিস, সেটা তুই কি করলি? যাই হোক, সাধু তখনও তাকে কিচ্ছু বলে না। কতক্ষণ সহ্য করা যায় ভাবেন একবার। সেদিন রাতে সাধুর বউ সাধুর জন্য আবারও পিঠা বানাচ্ছিল। তখন কোথা থেকে যেন 2টা লোক এসে সাধুকে খোঁজে। তারা সাধুর বউয়ের সাথে গল্প করার চেষ্টা করে, পিঠা খাইতে চায়, বসতে চায়। সাধুর বউ কি মনে করে যেন বলে, আমি জানি না, ও যখন আসে তখন আসেন, এখন যান। এই বলে সে রান্নাঘর থেকে বের হয়ে তাদের মেইন ঘরে গিয়ে কুলসুমকে নিয়ে শুয়ে থাকে। হয়তো তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করছিল আর কি। তারপর যখন সাধু রাতের বেলা বাসায় ফেরে, তখন সে ঘর থেকে বের হয়ে সাধুর সাথে গিয়ে কথা বলে। 20 বস্তা খাবার ঢেলে দিয়েছে সকালে। সাধুর তো মাথাটা তো পুরো গরম। ঘরে আসার সাথেই 1 থাল তালের পিঠা তার সামনে দেয়। সাধু বাইরে ছিল, কষ্টও হয়ে গেছে, ক্ষুধাও লাগছিল। সে বসে একেবারে মন তৃপ্তি করে পিঠা খাইতে থাকে। সাধু আবারও বলে, এত স্বাদের পিঠা আমি আমার বাবার জন্মেও খাইনি। সাধুর বউ এমনিতে মাঝে মাঝে যা সব করতে মনে হয় ভালোই আছে। মই এনে ঘরের চাল থেকে লাউ কাটে, রান্না করে। সাধু দুপুরবেলায় ওই সেই তাল বনে আবার তার গরুগুলোকে বেঁধে দিয়ে একটু জিরোচ্ছিল। দূর থেকে তার বউকে আসতে দেখে লুকায়। আর তার বউ দেখা যায় দুধ দিয়ে লাউ দিয়ে মজার একটা মিষ্টি খাবার রান্না করে নিয়ে আসছে তার জন্য। মানে সাধুও মজা করে খাচ্ছে, ওরও যেন বানাইতে মজা লাগতেছে। বাস্তবে এরকমই হয়, যদি কেউ আসলে তৃপ্তি করে খায় তাকে খাওয়াইতেও ভাল লাগে। এই যেমন আমার কথা ভাবেন, আমি একটু ভোজন রসিক মানুষ, আর আমার স্ত্রী হচ্ছে একটু ভোজন উৎসুক মানুষ বলা যায়। তো আমার খারাপ হোক ভালো হোক যা দেয় আমি মোটামুটি খাই নেই। এই জন্য আমার ভরসায় সে একের পর এক খাবার বানাইতেই থাকে। যাই হোক, পরদিন সাধুর বউ আবারও তাল দিয়ে পিঠা বানায়। তবে এবার আর ওই কাঁঠালি পাতার পিঠা না, এবার বানায় পোয়া পিঠা। আমাদের এলাকায় বলে পান পিঠা। সাধু আসলে তাকে পিঠা খেতে দেয়, তারপর বলে, সাধু শোন, আমি কিন্তু আর আগের মতো নেই, আমি কিন্তু ভালো হয়ে গেছি। দেখছিস, আমি এখন প্রতিদিন গোসল করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। আগে একটু পাগল পাগল ছিলাম, এখন কিন্তু ভালো হয়ে গেছি। মানে পাগল কোনোদিন বলে যে আমি পাগল হয়েছি? ওদিকে এলাকার একজনদের গরুর বাছুর হারিয়ে গিয়েছে। ছোট্ট বাছুর, হয়তো রাতের বেলায় খেলতে খেলতে কই বের হয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। সারা এলাকা খোঁজা টোজা শেষে অবশেষে সাধুর বাসায় এসে দেখে সাধুর বাসার গোয়ালে সেই গরু। ওরা তো চিৎকার চেঁচামেচি লাগায় দেয়, তার বউয়ের চুল ধরে টানাটানি করে, মারামারি শুরু করে দেয় যে তোর বউ পাগল, আমাকে বাছুর ধরে নিয়ে আসছে, তোর বউ চোর। আর ওরা বোঝাতে থাকে যে না, তা হবে কেন, ছোট বাছুর হয়তো চলে আসছে, ওই যে মনে হচ্ছে না যে সাধুর বাড়িও তো একটা গাই গরু আছে, তো হয়তো ওদের বাছুরের সাথে খেলতে খেলতে চলে আসছে, হইতেই পারে। কিন্তু এলাকার সবার দাবি যে না, এই বউ পাগল, এ আমাকে বাছুর চুরি করছে, এ বাছুর ধরে নিয়ে আসছে। পরদিন সাধুর বউ তাদের মাছের ঘেরে মাছকে খাবার খাওয়াচ্ছিল। এক গাদা ছেলেপেলে এসে থাকে, পাগল পাগল বলে উল্টাপাল্টা খেপাতে থাকে। তারপর তার গায়ে ঢিল ছুটতে থাকে। অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে সে বাচ্চাদেরকে দৌড়ানি দেয়, আর সেও একটা উল্টা ঢিল ছোড়ে, কিন্তু ওই ঢিল গিয়ে লাগে এক বাচ্চার মাথায়। মাথাটা ফেটে একটু রক্ত বের হয়। এইবার এলাকার লোকজন সবাই ধরে একেবারে চলে আসে সাধুর বউরে মারতে, যে তোর বউ আমার ছেলের মাথা ফাটা দিছে, তোর বউ পাগল, তোর বউয়ের দোষ। সাধুর বউ যতই বোঝানোর চেষ্টা করে যে ওরা আমাকে পাগল পাগল বলছে, ওরা আমাকে খেপাইছে, আমার গায়ে পাথর মারছে, কিন্তু কেউ ওর কথা শোনে না। ওই যে সাধুর বউ পাগল সবাই জানে। এই সুযোগে সবাই মিলে চুলের মুঠি ধরে টানে, মানে একটা ব্যাপক মারামারি হয়। মানে সাধু পড়ে গেছে ভারী এক বিপদে। সে আজ যাই হোক পাগল ছাগল যা করতেছে তার সাথে করতেছে, সে মেনে নিল, কিন্তু এলাকার লোকজন এসে মানে বারবার একের পর এক ঝামেলা করতেই থাকে তার কথা বলে। সেই দিন রাতে গ্রামের সবাই মিলে সালিশ ডাকে সাধুর বাড়িতে। মিয়া ভাই সেখানকার মোড়ল মাতব্বার। সবিশেষে সিদ্ধান্ত এই হয় যে ঠিক আছে, ওর বউ যেহেতু পাগল, ওর বউরে এখন থেকে শিকল দিয়ে বেঁধে রাখা হবে। একটা মানুষ পাগল হয়েছে, তো তোমার ছেলে পেলে ওদের আশেপাশে আসে কেন, আর আসতে দিবে না, আর বউরে ও বেঁধে রাখবে, ব্যাস সমাধান। এই সিদ্ধান্ত হওয়ার পর সবাই সেখান থেকে চলে যায়। সাধুও তার বউকে উপায়ন্তর না পেয়ে শিকল দিয়ে বেঁধে রাখে। কি একটা অবস্থা! এই পরিবেশে যে এই মেয়েটা অভিনয় করছে, এইটা ভাবতেই তো গায়ের মধ্যে কেমন লাগতেছে। দেখেন, চারপাশে ছাগলের পায়খানা, পেশাব, এর মধ্যে এরকম মাটির উপরে ওইভাবে চুল নিয়ে, কাপড় চোপড় নিয়ে ওইভাবে শুয়ে আছে। মানে কেমনে পারছে, কি লেভেলের ডেডিকেশন ভাবাই যায় না। সাধুকে দেখে তো খুবই হতাশ লাগে, খুব হয়রান লাগে। সে এসে 3 বেলা তার বউকে খাবার দেয়, পা যেহেতু বাঁধা, খাবারগুলো খায় আর বলে আমারে কবে ছাড়বি, আর কতদিনে ভেবে বেঁধে রাখবে। সাধু সাধু কোনো কথাই শোনে না। সাধু আসলে তার বউকে সত্য বলতে একটু ভালো হয়তো বাসতো। একবার এলাকায় একটা দাওয়াত খেতে যায়, সাধুকে যত খাবার দেয়, মাংস টাংস যা দেয়, সাধু ওইগুলো নিজে না খেয়ে তার প্লেটের নিচে, অর্থাৎ কলার পাতার নিচে রেখে দেয়। তারপর সেই মাংসগুলো, সেই খাবারগুলো এনে তার বউকে খাওয়ায়। এরকম একটা কাজ একটা মানুষ তখনই করতে পারে যখন আসলে সেই মানুষটাকে সে মন থেকে ভালোবাসে। তা নাহলে কি খাইছে না খাইছে, ওর বউ তো পাগল, জানলেও তো মাইন্ড করার কিছু নাই। ওরে ফেলাই দিয়ে আসছে তাই মাইন্ড করে নাই, আর ওরে রেখে মাংস খাইছে তাই মাইন্ড করবে? সাধুরকে নিতে ঠেকা পড়ছে, বুঝছেন আশা করি। তো খাবারগুলো এনে যখন সে পাগলিকে দেয় আর বলে মজা হয়েছে, বলে হ্যাঁ মজা হয়েছে, ও দেখ দূরে একটা থাল আছে, থালটা নিয়ে আয়। সাধু বলে কেন, থালে কি? থালটা এনে দেখে সেই থালের মধ্যে 1 থালা পিঠা। সাধু তো অবাক হয়ে যায়, কি ব্যাপার? সে মনে মনে ভাবতে থাকে, তোকে তো আমি বেঁধে রাখছি এই ঘরে, তুই রান্নাঘরে গিয়ে পিঠা বানালি কেমনে?
তারপর তাকে জিজ্ঞেস করে আমি বাড়িতে চলে গেলে তোর কাছে কেউ আসে? তোর কাছে কে আসে? মানে ওই যে পিঠা কে বানালো, তাকে কে ছেড়ে দিল, এই চিন্তা হয়তো সে করছিল। এইবার সাধুর হয়ে যায় জিদ, যে আমি চলে গেলে অন্য কোনো ছেলে নিশ্চয়ই এসে তোর সঙ্গে অন্য কোনো সম্পর্ক করে, তুই আমার সাথে তো শারীরিক সম্পর্কে জড়াস না। সে জোর করে তার কাছে যাওয়ার চেষ্টা করে, আর ও তো ওরকম উল্টোপাল্টা করে। তারপর সাধুকে জায়গা মতো আচ্ছা মতো একটা ঘা দেয়। সাধু তো ব্যথায় কুকাইতে থাকে। এই ঘটনার পর সাধু যে শিকল দিয়ে তার নৌকা বেঁধে রাখতো, সেই লোহার শিকল এনে তার বউয়ের পায়ের সঙ্গে ঘরের খুঁটির সাথে বেঁধে রাখে। মানে সে হয়তো ভাবছে যে দড়ি দিয়ে যে বেঁধে রাখছে ওটা হয়তো কেউ খুলে দিছে বা ও খুলে নিছে। সেই দিন রাতে সাধু এক কবিরাজের কাছে গিয়ে তার স্ত্রীর জন্য কি একটা ওষুধ বানায় নিয়ে আসে। একটা সাবান কিনে এনে বলে এই সাবানটা দিয়ে কালকে গোসল করে ফেলিস। তারপর সে ওষুধ দিয়ে বলে যে এই ওষুধটা তোর জন্য নিয়ে আসছি, বলে একটু ওইদিকে ফেরে সে ওষুধ নিয়ে একবার ডক ডক করে খাওয়া শুরু করে দেয়। সাধু ফিরিয়ে বলে আরে করছিস কি, ওষুধ কি একবারে খাওয়া জিনিস, অসুস্থ হয়ে পড়বি তো। হাত থেকে নিয়ে নেয়। পাগলি খেয়ে বলে না ওষুধটা ভালো আছে, মিষ্টি আছে। শিকল দিয়ে পা বেঁধে রাখার কারণে তার পা ক্ষত হয়ে যায়, আহত হয়। সাধু আবার নিজ হাতে সেখানে মলম লাগায় দেয়, ওষুধ বানায় ক্ষততে লাগায় দেয়। সাধুর বউ চেইনে বাঁধা অবস্থায় একদিন এরকম ঘরেই ছিল, হঠাৎ তার ছাগল ডাকতে শুরু করে। অস্বাভাবিক ডাক শুনে সে বলে কি হয়েছে? পরে বলে কে রে, এই কে ওখানে কে? এই বলতে বলতেই দেখা যায় সাধুর পুরো ঘর বাড়ি আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। এলাকার মানুষজন দৌড়ে এসেছে সেই ঘরের আগুন নেভাতে, যে যার মতো করে বালতিতে করে চেষ্টা করতেছে আগুন নেভানোর, কিন্তু কোনো মতে আর থামাইতে পারে না, যেহেতু তার গরিব মানুষের ঘর বাড়ি খড়কুটা দিয়ে বানানো, একবারে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এমনকি তার গোয়াল ঘর পুড়ে তার ওই যে গরুটা দিছিল মিয়া ভাই, সেই গরুটাও পুড়ে আগুনে মারা যায়। তবে কেমনে কেমনে জানি সাধুর বউ বেঁচে যায়, সে আগুনে পড়ে না, তার গায়ে একটু কালি টালি লেগে গেছে কিন্তু পড়ে না, মানে সে তো শিকলে বাঁধা ছিল। যাই হোক, এটাও রহস্যজনক লাগে। সাধু তো খুব কান্নাকাটি করতে থাকে যে তুই কি করলি। সাধুর বউ কিছুই বলে না, চুপ করে তাকায় থাকে আর বলে আমি তো কিছু করিনি, আমি তো আগুন জ্বালাইনি, বিশ্বাস কর। আমার মনে হয় আগের দিন দুইজন লোক আসছিল না, তারা এসে তোর ঘরে আগুন দিয়ে গেছে, আমার তো পায়ে শিকল বাঁধা ছিল, আমি তো ভিতরে ছিলাম। সাধু কাঁদতে কাঁদতে তখন থেকে রিকোয়েস্ট করে যে আমি তোর পায়ে ধরি, তুই চলে যা, তুই আর ফিরে আসিস না, তুই আমারে মাফ করে দে, আমারে মাফ কর, আর আমারে জ্বালাস নে। সাধুর বউ যতই বোঝানোর চেষ্টা করে না কেন, সাধু আর কোনো কথাই তার দিকে শোনে না, কারণ সে তো অলরেডি কয়েকবার প্রমাণ পাইছেই, বা সে তো জানেই যে পাগলামি কি করতে পারে। তাকে তার খালার বাড়ি ফিরিয়ে দিয়ে আসতে যাবে, প্রস্তুতি নিচ্ছিল। যাওয়ার পথে সাধুর বউ বারবার বলতে থাকে সাধু আমি কিন্তু আগের মতো পাগল নেই সাধু, এবার যদি তুই আমার রেখে আসিস আমি কিন্তু আর ফিরে আসবো না, তুই আমার ফিরাই দিস নে সাধু। কিন্তু সাধু কোনো কথাই বলে না, চুপচাপ নৌকা সেট করে নৌকায় গিয়ে বসে। সাধু ভেবেছিল তাকে তার খালার বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসবে, কিন্তু সাধুর বউ নৌকা থেকে নেমেই তার নৌকা ঠেলে দিয়ে বলে তোর আশা লাগবে না। সাধু বলে তো ছাগল, বলে ছাগলটা তোর কাছে রাখ। অন্ধকার বাগানের মধ্যে সাধুর বউ একা দাঁড়িয়ে থাকে, আর সাধুর নৌকাকে ঠেলে দেওয়ার পর সাধু নৌকা চালিয়ে চলে আসে। তো যাই হোক, সেই ঋতু পার হয়ে যায়। শীতকাল আসে, সাধু তাল গাছে দেখে আর বোঝার চেষ্টা করে যে তাল গাছে তাল পাকতে বা তাল আসতে আর কত দেরি হতে পারে। শীতকাল যায়, গ্রীষ্মকাল আসে, কিন্তু সাধুর বউ তো আর ফেরে না। সাধুর আর তর্স হয়েছিল না, পাগলিটাকে মিস করছিল, তাই পান্নার সাইকেলে করে যায় তার স্ত্রীকে খুঁজতে, বা হয়তো বাসা থেকে নিয়ে আসবে তাই। কিন্তু সমস্যা হলো পান্নাকে সাথে করে নিয়ে সাধু যখন তাদের বাড়িতে যায়, বাড়িতে গিয়ে জানতে পারে যে সাধুর বউ তো বাড়ি ফিরেনি। বলে কই, ও তো আমাদের বাড়ি আসেই নাই। সাধুর তো তখন মাথায় হাত, বলে কি তাহলে গেল কই? আগেও একবার এরকম জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আসছিলাম, ওর খালা বাড়ি যায়নি, কয়েকদিন পর বাড়ি ফিরলো, এবার এত দিন হয়ে গেল এরপরও এখনো বাড়ি ফেরে নাই, আমার এখানেও যায় নাই, তাহলে ও কই গেল, কই যায়? গ্রীষ্মকাল গিয়ে বর্ষাকাল আসে। এমন একদিন বৃষ্টির মধ্যে বিড়ি খেতে খেতে সাধুর যে বন্ধু পান্না, পান্না তাকে বলে তোর ঘরে খেটা আগুন লাগাইছে জানিস? কয় খেটা লাগাইছে জানি না তো। বলো ওই এলাকার ওই যে নাগু আর সাজু, ওরা দুইজন মিলে তোর ঘরে আগুন লাগাইছে। কয় তোর গুলো খেটা? বলে নাগু আর সাজু একদিন মদ খেয়ে ইলিয়াসের সাথে এইসব কথা স্বীকার করছে, আমি জানলাম কয়দিন আগে, আমার ইলিয়াস কইছে তাই আমি তোর এখানে কলাম। সাধু তো তখন বুঝতে পারে যে তার একটা চরম ভুল হয়ে গিয়েছে। সে তখন কুলসুমকে নিয়ে তার আবার সেই পোড়া পুরাতন বাড়িতে ফেরত যায়, গিয়ে তার স্ত্রীর কোনো স্মৃতি আছে কিনা খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে পায় তার ফেলে রেখে যাওয়া এক জোড়া চপ্পল, মানে জুতা। এরকম এক বৃষ্টির দিনে হঠাৎ সাধুর রাতের বেলা ঘুম ভেঙে যায়, গাছ থেকে তাল পড়ার শব্দ শোনে। সে প্রথমে গাছের তাল খুঁড়তে যায়, আর তাল খুঁড়তে গিয়ে দেখে তার যে পোড়া বাড়ির টিনের নিচে কার একজনের পা দেখা যাচ্ছে, কে যেন শুয়ে আছে। সে তো তার লাইট নিয়ে দৌড়ে সেখানে গিয়ে লাইট মেরে দেখে আর কেউ না, তার পাগলি বউ ফেরত এসেছে। সে তো কিছুই বলে না, তাকে শুধু জড়িয়ে ধরে কাঁদতে থাকে, খুব খুশি হয়। বৃষ্টি থেমে গেলে পরদিন তারা দুজন মিলে বিভিন্ন লাকড়ি, কাঠ, বাঁশ এগুলোকে এনে আবার তাদের ঘরটাকে দাঁড় করানোর চেষ্টা করে। পরদিন সকালে দিনের আলোতে সাধু খেয়াল করে দেখে এবার তার স্ত্রীর ফেরাটা একটু ডিফারেন্ট। দেখে তার স্ত্রীর পেট উঁচু উঁচু, মানে তার স্ত্রীর পেটে বাচ্চা। এতদিন পর ফেরত আসছে। সাধু তাকে প্রথম কিছুই বলে না, তার ছাগলটাকে তার কাছে নিয়ে এসে বলে দেখ এ ছাগলকে চিনতে পারছিস? কুলসুম। সাধুর বউ আলতো করে তার কাছে আসে, ছাগলটাকে ধরে একটু আদর করে। সে আসলে চিনতে পারেনি, ছাগলটা অনেক বড় হয়ে গেছে। দ্যাট মিন্স এবার তার ফিরে আসাটা অনেক পর। সেদিন রাতে সাধুর কি একটা শব্দে ঘুম ভেঙে যায়। রাতে ঘুম থেকে উঠে তার স্ত্রীর দিকে তাকিয়ে থাকে, তার পেটের দিকে দেখে যে বড় একটা বাচ্চা পেটের মধ্যে।
তো একজন হাজবেন্ডের আসলে কেমন লাগা উচিত যে তার বউ অনেকদিন পর বাড়ি ফেরত আসছে, ওই বাচ্চা, কার বাচ্চা কি দেখি সে কিছুই জানে না, পেটের দিকে তাকিয়েছিল। এমন সময় হঠাৎ পাগলেরও ঘুম ভেঙে যায়, সে লাফ দিয়ে উঠে বসতে সাধু বলে ব্যাং ব্যাং, ব্যাঙের শব্দ, ওই ব্যাং, এই যা, ব্যাং তাড়াইতে থাকে আর কি। পরদিন যখন তারা তাদের রান্নাঘরটা ঠিক করছিল, সাধু তখন আগ্রহ করে জিজ্ঞেস করে, তোর নাম কি রে, মানে মা বাবা তোর কি নাম রাখছে? সাধু বলে, আমার নাম সাধুর বউ। সাধু বলে, না না, তোর মা বাবা কি নাম রাখছে জানিস? কিছু বলে না, বেলকার মতো তাকায় থাকে। সাধু বলে, আচ্ছা ঠিক আছে, যদি মনে পড়ে আমার বলিস, এমনি জিজ্ঞেস করলাম আর কি, জেনে রাখলাম। সেদিন রাতে শিলাবৃষ্টি হচ্ছিল। সাধুর বউ পাগলের মতো সেই বৃষ্টিতে ভিজছিল আর শিলা অর্থাৎ আকাশ থেকে পড়া বরফখণ্ড খাচ্ছিল। পান্না তখন সাধুকে জিজ্ঞেস করে, কিরে ভাবির তো মনে আছে পেটে বাচ্চা, পোয়াতি, এ বাচ্চা কার, কোনতে আসলো, ক আমারে ক। সাধু কিছুই বলে না, সে তখন ওইখান থেকে বের হয়ে গিয়ে সে তার স্ত্রীর সাথে সেও মজা করে, পাথর খুঁটে তাকে দেয়। ঘর বাঁধতে বাঁধতে সাধু তাকে জিজ্ঞেস করে, তোর আমি ফেলে আসলে তুই কই যাস? আমি তো তোর খালা বাড়ি খুঁজতে গেছিলাম, তোর খালা যে বললো তুই যাসনি, তা খালা জ্ঞানে যাসনি, তাহলে কনে গেছিলি, খালা জ্ঞান যাসনি কেন? সাধুর বউ বলে, গেলে আমার খালি মারে, স্রেফ এইটুকু, মানে কোথায় গেছিল তার বলে না। সাধুকে দেখা যায় সে তার বউকে খুব যত্ন করতেছে, তার মাথায় সাবান দিয়ে চুল পরিষ্কার করে দেয়। তারপর বউ যেহেতু এখন অসুস্থ, ফলমূল খাওয়াইতে হবে, কি মনে করে সে যেন তার বউয়ের জন্য একটা আনারস কিনে আনে, জবা ফুল নিয়ে আসে, আরও কী সব হাবি জাবি আছে সেগুলোকে ব্যাটে একটা রস করে, এরপর আনারসে সেই সম্পূর্ণ ওষুধটুকু মাখিয়ে তার স্ত্রীকে খেতে দেয়। খাওয়ার সময় বলে, বল না তুই কেমনে ফিরে আসলি, তুই তো চিনিস না, কনে গেছিলি? সাধুর বউ বলে, আমি চিনি না, এমনি কেমনে কেমনে যেন চলে আসি, কত পারি না। খুব মন খারাপ করে সাধু নিচের দিকে তাকিয়ে তারপর তাকে জিজ্ঞেস করে ইনিয়ে বিনিয়ে যে, তুই কি তোর আগের স্বামীর কাছে যাস, আমি যখন তোরে ফেলাই দিয়ে আসি? এই কথা বলার পর দেখা যায় সাধুর বউ খুব মানে মনে কষ্ট পায় না রাগ হয়, মানে ফুলতে থাকে। সে এতক্ষণ খুব সুন্দর করে আনারস খাচ্ছিল, এখন সে আর আনারস খায় না, আনারস মুখ থেকে বের করে দেয়, কোনো কথাই বলে না, শুধু কেমনে কেমনে যেন তাকাইতে থাকে। মানে বিষয়টা খানিকটা এরকম যে, ধরেন কেউ যদি ওরা চোর পিটান পিটায় থাকে, সেই লোকের নাম যদি হঠাৎ করে মনে করায় দেয়, তোর কি ওই লোকের সাথে ভালো সম্পর্ক, তো তার অনুভূতিটা যেরকম হবে ওইরকম। মানে আগের হাজবেন্ডের কথা শুনেই সে কেমন অস্বাভাবিক হয়ে যায়, হয়তো সে তাকে অনেক মারছে, সাইকো বানায় ফেলছে, হয়তো খারাপ কোনো ইতিহাস আছে বা কিছুই না। সাধু তখন বলে, আচ্ছা ঠিক আছে, থাক থাক, বাদ দে, তুই আনারসটা শেষ কর, আনারসটা শেষ কর, ফেলিস নে, খা। এরপর সাধুকে দেখা যায় সে তার স্ত্রীকে নিয়ে এবার সত্যি সত্যি একটা মেলায় যায়, এবার আর ফেলে আসে না। সাধু তার জন্য লাল জিলাপি কিনে আনে, কিন্তু সে খায় না। সে বলে, আমি এটা খাবো না, তুমি আমার একটু টক আচার কিনে দাও। তা ঠিক আছে, সাধু আচার কিনে দেয়। এই সময়টায় কেন জানি মেয়েদের একটু আচার বা টক এই জাতীয় খাবার খাবার ক্রেভিং ওঠে। এই কারণ কি হতে পারে বলে আপনার মনে হয়? আমার আসলে ভালো জানা নাই। আচার খেতে খেতেই কেন জানি সাধুর বউয়ের খুব পেইন ওঠে, মানে বাচ্চা প্রসব হবে হয়তো, তার খুব ব্যথা ওঠে পেটে। খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকম সেখান থেকে বের হয়ে আসে। সেখান থেকে বাড়ি এনে এলাকার যে ধাত্রী আছে তাদের দুইজনকে ডেকে আনে সাধু। তারা সাধুর স্ত্রীকে পরীক্ষা নিরীক্ষা করে সাধুর কাছে গিয়ে বলে, দেখ বাবা, বাচ্চা তখন নড়াচড়া শুরু করে দিছে, 5 মাস, কিন্তু মনে হচ্ছে যেন তার থেকে বড় বাচ্চা। এ আমার সাধ্যের বাইরে বাবা, এই বাচ্চা আমি নষ্ট করতে পারবো না। সাধু বলে, আপনি যেমনি করে চেষ্টা করেন না। দূর থেকে এই সব কথা সাধুর বউ বা শুনে ফেলে যে তার বাচ্চা নষ্ট করার প্ল্যান চলতেছে। ধাত্রীরা সাধুকে পরামর্শ দেয়, বাবা আমরা পারবো না, তুই যদি এত দরকার হয় তুই শহরে নিয়ে যা, ডাক্তার কাছে নিয়ে যা, ডাক্তারের একটা ব্যবস্থা হয়তো করতে পারে। পরদিন দেখা যায় সাধু তার স্ত্রীকে নিয়ে গরুর গাড়িতে করে যাচ্ছে কোথায় যেন। বাচ্চা নষ্ট করা হবে এই কথা শোনার পর থেকে সাধুর স্ত্রী যেন কেমন অস্বাভাবিক হয়ে গেছিল। তার এখন আর সেই নাক ডেকে উল্টাপাল্টা যেভাবে ঘুমাইতো, রাতে আর ঘুম হয় না। সাধু একপাশে ঘুমায়, সে সারা রাত জেগে থাকে। একদিন রাতে বিছানা ছেড়ে সে ঘরের বাইরে চলে আসে। তাদের ঘেরের পাড়ে বসে একটা ইট নিয়ে সে নিজের হাতে নিজেই আঘাত করতে থাকে, অনেক জোরে জোরে হাত থেতলে দিতে থাকে আর চিৎকার করতে থাকে। এদিকে তার চিৎকার শুনে সাধু দৌড়ে সেখানে ছুটে চলে আসার বলে, কিরে কি হয়েছে কি হয়েছে? এসে দেখে তার হাত এরকম জখম করে ফেলেছে সে। সাধুর বউ তখন চিৎকার করে বলতে থাকে, তুই আমার বাচ্চা নষ্ট করতে চাস? এটা আমার বাচ্চা, আল্লাহ আমাকে দিছে, এই বাচ্চা নষ্ট করার কোনো অধিকার তোর নেই, এই বাচ্চা আমি নষ্ট হইতে দেব না। সাধু সেখান থেকে তাকে বাসায় নিয়ে আসে, তার হাতে ব্যান্ডেজ করে দেয়, হাত পরিষ্কার করে দেয়। তারপর দেখা যায় তারা একটা রুমের মধ্যে ঘুমিয়ে আছে। সেই রুমের জানালায় একটা মহিষ, মাথার কাছে একটা হাঁস, পাশে খরগোশ, গিনিপিগ, মুরগির বাচ্চা, এই পাশে ভেড়া, ছাগল, মানে অনেকগুলো পশু পাখি প্রাণী একসঙ্গে নিয়ে তারা শুয়ে আছে। সাধু যেন একেবারে গুটিসুটি মেরে পারলে তার পেটের মধ্যে ঢুকে যায়, মানে তার মনে হচ্ছে শীত লাগতেছে। তারপর পরদিন সকালে ঘুম থেকে উঠে সাধু দেখে তার মুখের সামনে এক বাটি তালের পিঠা, কিন্তু পাশে সাধুর বউ আর নাই। তার মনের মধ্যে সন্দেহ হতে থাকে, কি ব্যাপার, বউ কোথায় গেল? সে ঘর থেকে বের হয়ে সারা মাঠে দৌড়াতে থাকে আর তার বউকে খুঁজতে থাকে। গিয়ে দেখে নৌকা তো নিয়ে চলে যায়নি, নৌকা তো ঘাটেই বাঁধা, তাহলে গেল কোথায়? সে তার অপরাধ বুঝতে পারে এবং এই অপরাধের কারণে তার বউ যে চলে গেছে এটাও সে বুঝতে পারে। হাবলা গুবলার মতো কাঁদতে থাকে। তারপর বৃষ্টি যায়, শীত যায়, গরম আসে, একের পর এক ঋতু পাল্টাতে থাকে। সাধু তার মতো একাই জীবনযাপন করছিল, কিন্তু সাধুর বউয়ের আর কোনো খোঁজ নাই। একদিন সাধু বাস্তবে এক সাধুর দোকানে গিয়েছিল। সে সারাদিন গঞ্জিকা সেবন করে, একতারাতে গান করে আর বিভিন্ন দার্শনিক মার্কা কথা বলে।
সে সাধুকে বলে, জানো সাধু ভাই, এই দুনিয়াতে একটা ফল আছে, মানে আমি সহজ করে জিনিসটাকে বলি, যে ফলটা ছোট থাকতে মানুষের তর্স হয় না, যখন পরিপুষ্ট হয় তখন তার ব্যাপক চাহিদা, আবার যখন পরিপক্ক মানে পেকে যায় তখন আবার এটারে কেউ ছোঁয় না। এই ফলটাই হচ্ছে গন্ধম ফল। সাধু তখন বলে, আমি কি তাহলে গন্ধম ফল খাইছি? সাধু তখন বলে, আচ্ছা ধরো তুমি গন্ধম ফল খাইয়েই ফেলেছো, তাহলে তোমার এখন কি করতে হবে বলো তো? নামে সাধু বলে, জানি না তো। এদিকে ঠিক এই সময় পেছন থেকে একজন লোক এসে সাধুকে ডেকে বলে, এ সাধু, তোর ছাগল তো বাচ্চা দিছে রে, শিগগির যা। সাধু ওইখান থেকে উঠে দৌড়াতে থাকে ছাগলের দিকে। আর প্রকৃত সাধু বলে, সাধু ভাই কথা তো শেষ করে গেল না, সমাধান তো নিয়ে গেল না। সাধু আর পেছনে ফিরে তাকায় না, দৌড়ে ছাগলের কাছে গিয়ে দেখে ছাগলের বাচ্চা হয়েছে দুইটা, কিন্তু বাচ্চা জন্ম দিতে গিয়ে ছাগল অর্থাৎ মা ছাগল কুলসুমটা মারা গেছে। নো অ্যানিমেল ইজ হার্মড ইন দিস মুভি। আমি শুধু ভাবতেছি এই সিনটা নেওয়ার জন্য কতদিন কি পরিমাণ অপেক্ষা করা লাগছে। যাই হোক, মরা ছাগলটাকে দেখা যায় সাধু তার কাঁধে করে নিয়ে গেছে। তবে ছাগলটাকে জবাই করার আগে সে একটা খুব ভালো কাজ করে, ছাগলের শাল দুধটা দোহাই করে যতটুকু সম্ভব দুধ বের করে নেয়, তারপর ছোট বাচ্চাদেরকে চামচে করে ওই দুধটা খাইয়ে দেয়। চামড়াটা সেলার সময় যখন দুধ বেয়ে বেয়ে পড়তেছিল, কি যে খারাপ লাগতেছিল দেখে। আর এই ছাগলটার ঠিক নিচেই তার বাচ্চাগুলো দেখতেছিল যে তাদের মাকে এভাবে সেলা হচ্ছে। এই ইমেজগুলো কিন্তু খুবই স্ট্রং, খুবই ডিপ, বুঝতে হবে। না বুঝলে একটু ওয়েট করেন, আমি বলতেছি শেষে। চামড়াটা সেলার সময় যখন দুধ বেয়ে বেয়ে পড়তেছিল, কি যে খারাপ লাগতেছিল দেখে। আর এই ছাগলটার ঠিক নিচেই তার বাচ্চাগুলো দেখতেছিল যে তাদের মাকে এভাবে সেলা হচ্ছে। এই ইমেজগুলো কিন্তু খুবই স্ট্রং, খুবই ডিপ, বুঝতে হবে। না বুঝলে একটু ওয়েট করেন, আমি বলতেছি শেষে। সাধু তারপর সম্পূর্ণ ছাগলটাকে ছিলে ফেলে, ওটাকে কাটে টুকরো টুকরো করে, একাই ওই ছাগলটাকে রান্না করে পাগলের মতো একা একাই খেতে থাকে। প্রথমে একটু একটু করে ভালো মানুষের মতো, এরপর এক এক মুষ্টি করে হাবাতের মতো, আর তারপর হাত ভরে ভরে মাংস নিয়ে সাধু খেতে থাকে। এত বেশি পরিমাণে মাংসকে একজন মানুষ খেতে পারে? খানিকটা খাওয়ার পর তার বমি হয়ে যায়। সে বমি করে এসে হাঁড়িতে যে বাকি অর্ধেক ছিল সেই বাকি অর্ধেক মাংসও নেয়। নেশাখোরের মতো, পাগলের মতো সেই মাংস একেবারে মনে যেন গায়ে কোনো শক্তি ছিল না, ঝিমাচ্ছিল কষ্টে, টায়ার্ড হয়ে গেছে। তারপরও শেষ টুকরো পর্যন্ত মাংস সাধু খেয়ে ফেলে এবং ওইখানেই খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে পড়ে, মানে পড়ে যায়। আর তার জ্ঞান ফিরে পরদিন সকালে। ছাগল ভ্যা ভ্যা করে ডাকছিল তার পাশে, তখন ছোট ছাগলের বাচ্চা দুটাকে সে কোলে করে নিয়ে মাঠের দিকে দৌড়াতে থাকে। কি মনে করে জানো? সেই যে তালবন, ওই তালবনের পাশ দিয়ে যাওয়ার সময় সে টুপটাপ ঝুপঝাপ করে শব্দ শোনে, মনে হয় যেন তাল একের পর এক পড়তেই আছে। সে দৌড়ে সেই তালতলায় চলে যায়। তারপর একটা একটা করে তাল সে খুঁটে আর এক জায়গায় জড়ো করতে থাকে। আমি খালি ভাবতেছিলাম এই পরিমাণ তাল পড়তেছে, কোন সময় মাথায় একটা পড়ে মরে না যায়। কিন্তু যাই হোক, তাল খুঁটে জমা করতে করতে সাধু একেবারে তালের একটা স্তূপ বানিয়ে ফেলে। সমস্ত সিনেমা জুড়ে সাধুর বউ ছিল পাগল, আর এই তাল এইভাবে পড়তেছে ধূপধাপ করে। এর মধ্যে সাধুর তালখুঁটা দেখে মনে হয় সাধুই প্রকৃত পাগল। তারপর দেখা যায় তালের স্তূপের পরে সাধু শুয়ে আছে, আর তার পাশে সেই ছাগলের বাচ্চা দুইটাও তালের ওই স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছনে ফিরতেই দেখে সাধুর বউ তার দিকে একটা তাল এগিয়ে দিচ্ছে, সে হাত বাড়িয়ে ওই তালটা নিচ্ছে। আর এইখানে শেষ হয় সিনেমার গল্প। দর্শক, এর যে কি ব্যাখ্যা হতে পারে মানে আপনি কল্পনা করতে পারবেন না। মেজবাহুর রহমান সুমন মূলত এই জাতীয় সিনেমা করতেই পছন্দ করেন। আর আমি নিজেই একেবারে অ্যাকচুয়ালি এই সিনেমাটা যখন দেখছি, এর অন্তত এক সপ্তাহ পর আমি এই কাজটাতে হাত দিয়েছি বা ভয়েস দিচ্ছি, কারণ আমি নিজের মধ্যে শুধু এক্সপ্লেনেশন খুঁজতেছিলাম। আমি নিজে একজন ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, সাহিত্য বা এই সকল রহস্যজনক বিষয়ে বহুত জট খুলছি, পড়ছি, জানি। একটা সময় ইউনিভার্সিটিতে টিচিং করছি, তখন নিজে পড়াইছিও। কিন্তু আমি নিজে এর কোনো তালগোল খুঁজে পাচ্ছিলাম না যে তালের তাল কি। কিন্তু পরবর্তীতে এই সপ্তাহখানেক পর আমার মাথায় একটা দারুণ আইডিয়া ক্লিক করলো, ঠিক তখনই এই সিনেমার কাজটা করতে বসলাম। এবার আসেন আপনাদেরকে একটু আমার এক্সপ্লেনেশনটা বলি যে এই সিনেমায় আসলে কি দেখাইছে, কি সিম্বলাইজ করছে, কি বোঝাইছে। এইখানে এই যে তালের উপরে ছাগলের বাচ্চা দাঁড়িয়ে আছে না, প্রথম তুলনাটা করা হচ্ছে এই প্রত্যেকটা তাল বা এই যে ছাগলের বাচ্চা, এই তালকে তুলনা করা হয়েছে মানুষের বাচ্চার সাথে। মনে করে দেখেন, ওই যে গঞ্জিকা সেবনকারী যে সাধু, ও বলেছিল না একটা ধাঁধার কথা, যে কোন ফল ছোট থাকতে তর্স হয় না, যখন একটু ম্যাচিওর হয় তখন প্রচুর চাহিদা, তারপর আবার যখন একেবারে পেকে যায় তার কেউ তারা ছুঁইতে চায় না। এটা কে জানেন? এই ফলটা কি জানেন? এই ফলটা হচ্ছেন আপনি, আমি, আমরা মানুষ। যখন মায়ের পেটে থাকি তখন কবে বেরোবে আমাদের তর্স হয় না। যেই ইয়াং হয় তখন আমাদের ব্যাপক চাহিদা থাকে, সবাই আমাদেরকে চায়। আর যেই আমরা পেকে যাই মানে বুড়া হয়ে যাই, তখন আমাদের আর ধারে কাছেও কেউ আসতে চায় না, আমাদের কথাও কেউ শুনতে চায় না, আমাদেরকে কেউ সময় দিতে চায় না। বুঝতে পেরেছেন? এবার সাধুকে যে বললো না তুমি কি গন্ধম ফল খেয়েই ফেলছো, এর মানে হচ্ছে সাধু ওই যে তার স্ত্রী
তাকে যে তালের পিঠা বানায় খাওয়াইতো, এটা সিম্বলাইজ করা হয়েছে এভাবে যে আমাদের সমাজের নারীরা মূলত সারা জীবন আমাদেরকে এভাবে তাল, মিষ্টি বা ফল আমাদেরকে শুধু দিয়েই গেছে, আর আমরা বরং তাদেরকে সহযোগিতা করার বদলে চেষ্টা করেছি তাদেরকে নষ্ট করার, তাদেরকে শাসন করার, তাদেরকে শোষণ করার। সাধুর মতো মামার বাড়ি বা খালার বাড়ি বা বাগানে ফেলে না আসলেও আমরা আমাদের সমাজের নারী সমাজকে নানানভাবে এরকমভাবে অবহেলা করি, আর এই অবহেলার ফল কখনোই ভালো হতে পারে না। ইভেন দেখেন, সাধুর বউর পেটে যখন বাচ্চা ছিল, সাধু কিন্তু তখন ওই বাচ্চাকে সে চায়নি। কেন? এটাকে তো সৃষ্টিকর্তার একটা ন্যাচারাল সৃষ্টি হিসেবে সে গ্রহণ করতে পারতো। এটাকে ভুল সঠিক বলবো না, কিন্তু যা হয়ে গেছে, ও যে পাগল, ওদের যে ইতিহাস, সেই জায়গা থেকে একবার ভেবে দেখেন, কই দিয়ে বাচ্চা যে আসছে ও হয়তো নিজেও জানে না। আমাদের সমাজে কি কোনো পাগলেও নিরাপদ বলতে পারবেন? আশা করি এটুকু আপনারা অন্তত জানেন বা বোঝেন। যাই হোক, এইটাই হচ্ছে মূলত এই সিনেমা আমার কাছে এক্সপ্লেনেশন, যে আমাদের সমাজের নারীরা হচ্ছে এই সিনেমার যেখানে তুলনা করা হয়েছে তালগাছ, আর আমরা এই যে সন্তান তারা যে জন্ম দিচ্ছে আমাদের ভালোর জন্য, আমাদের খুশির জন্য, যে সন্তানের ফল আমরা পরবর্তীতে ভোগ করি, যে আমাদের একটা সন্তান বড় হবে, ভবিষ্যতে আমাদের দেখবে বা আমার জীবনটা আরো সহজ করে দিবে, এ হচ্ছে ওই সাধুর বউয়ের সেই তাল, যে তালের পিঠা আমরা উপভোগ করি। হ্যাঁ, মানে আমাদেরকে যে বুড়ো বয়সে বা পরবর্তীতে দেখবে, এইটা হচ্ছে ওই তালের পিঠা খাওয়ার মতো মজার একটা জিনিস আর কি। তো আমরা পিঠা খাইতে চাই, কিন্তু ওই তাল গাছের যত্ন নেই না। সাধু কি তাল গাছের কোনো সময় যত্ন করছে? না। এখানে সাধু তার বউকে কোনো সময় যত্ন করছে? না। কিন্তু সাধু তাল গাছের ওই তালের পিঠা খাইতে পছন্দ করে, নিজে বাচ্চা তার কাছ থেকে নিতে পছন্দ করে, কিন্তু সে যখন একটা বাচ্চা জন্ম দিচ্ছে এটা সাধুর পছন্দ হচ্ছে না। বুঝতে পারছেন? আর এই ব্যাপারটাকেই সিম্বলাইজ করা হয়েছে এই ছাগলটার মাধ্যমে, যে এই ছাগলটা যখন বাচ্চা দিল, সাধু বাচ্চা নিল, কিন্তু ছাগলটা বাচ্চা জন্ম দিতে গিয়ে তার যে কি কষ্ট হলো, সে যে মারা গেল, এইটা সাধুর কাছে কোনো ব্যাপারই না। বরং এই ছাগলটা যে মারা যাচ্ছে, এটাকে ফেলে না দিয়ে বরং ওই মৃত্যু পথযাত্রী ছাগলটাকে জবাই করে সে ওইটাকে একটা প্রোডাক্ট হিসেবে দেখছে। ঠিক যেমনটা আমাদের সমাজে নারীদেরকে আমরা একটা সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি হিসেবে না দেখে, বা সৃষ্টিকর্তার এই সৃষ্টিকে যারা বারবার টিকিয়ে রাখে, বাঁচিয়ে রাখে, সেই জন্মর সূচনা হিসেবে আমরা না দেখে আমরা নারীদেরকে এখন প্রোডাক্ট বানায় ফেলছি। ঠিক যেভাবে সাধু ওই ছাগলটার প্রতি মায়া জন্ম না নিয়ে বরং ওই ছাগলটাকে জবাই করে সে তার মাংস খাইছে। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ দর্শক, আমি জানি আমার সঙ্গে আপনারা অনেকেই একমত হবেন না। ইভেন আমি যে এক্সপ্লেনেশনটা দিলাম এটা হয়তো অনেকে বুঝতেও পারেন নাই। যদি না বুঝতে পারেন, আমি আপনার কাছে করজোড় অনুরোধ করব, আরও একবার সিনেমার এই শেষের অংশটুকু, মানে ব্যাখ্যাটুকু আরেকবার শোনেন, সম্পূর্ণ সিনেমার গল্পটা মাথার মধ্যে একটু ঘোরান, আশা করি আপনিও কানেক্ট করতে পারবেন। আর এর বাহিরে যদি আপনার কোনো ব্যাখ্যা থাকে বা এর বাইরে যদি আপনার কোনো ভিন্ন মত থাকে, প্লিজ কমেন্টে লিখুন। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব। যদি ডিবেট করার মতো হয়, উই উইল ডিবেট, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ। তো দর্শক, পরবর্তীতে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, এবং সম্ভবত এই রকম মাস্টারপিস সিনেমা নিয়েই আপনাদেরকে গল্প শোনাবো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিকপ্যাকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।